হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ক্লাস 10-এর 4 নম্বর চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ থেকে আলোচনা করব। ঠিক আছে, তো তাপের যে প্রসারণ সেটা 3 প্রকার। একটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ, একটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের প্রসারণ। ঠিক আছে, তো এইগুলো জানার আগে আমরা দেখব যে তাপ যে সঞ্চালন হচ্ছে, ঠিক আছে, তাপ যে এক স্থান থেকে অন্য স্থানে যে সঞ্চালন করছে, তো সেটা কয় প্রকার, আর তাপ যে যে পদ্ধতিতে পরিবহন করছে বা পরিচলন বা বিকিরণ, তো সেগুলো কোন কোন মাধ্যমে দিয়ে হয় সেটা আগে দেখে নিই। তো তাপ যে সঞ্চালন হচ্ছে, তো সেই সঞ্চালন 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে তাপ পরিবহন, দুই হচ্ছে তাপ পরিচলন, আর 3 নম্বর হচ্ছে তাপ বিকিরণ। তো তাপ পরিবহন কাকে বলে? যে পদ্ধতিতে কঠিন পদার্থের কণাগুলো স্থান পরিবর্তন না হয়ে শুধুমাত্র স্পন্দনের মাধ্যমে এক অণু থেকে অন্য অণু, ঠিক আছে, অন্য অণুর মাধ্যমে তাপ ছড়িয়ে দেওয়াকে তাপ পরিবহন বলে। উদাহরণ যেমন কোনো লোহা দণ্ডের এক প্রান্ত তাপ দিলে অপর প্রান্ত উত্তপ্ত হয়, এটা হচ্ছে তাপ পরিবহন। মানে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হয় না, ঠিক আছে, তার অণুগুলো তাপ ছড়িয়ে পড়ে। কঠিন তরল গ্যাসে তাপ পরিবহন হয় কিন্তু বেশি কার্যকর হয়, সেটা হচ্ছে কঠিন পদার্থে, তরল গ্যাসে কম কার্যকর হয়। ঠিক আছে, তাপ পরিবহন কঠিন পদার্থে বেশি কার্যকর হয়। তারপর বলছে তাপ পরিচলন। তাপ পরিচলন কাকে বলে? যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলো চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে তাপ পরিচলন বলে। তো তাপ পরিচলন কি? মানে যে পদ্ধতি তাপ অণুগুলো চলাচলের দ্বারা উষ্ণতর হয়, মানে এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন হয়ে সঞ্চালিত হয়। ঠিক আছে, উদাহরণ কি? যেমন একটা পাত্রে জল গরম করলে কী হবে? একটা স্থান থেকে অন্য স্থানে তাপ যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর মাধ্যমে চলাচল হবে। ঠিক আছে, এবং উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে স্থান পরিবর্তন করে আসবে। তো তরল গ্যাসে পরিচলন মাধ্যম হয়। ঠিক আছে, আর কঠিন পদার্থগুলি আন্তঃআণবিক শক্তি হওয়ায় এর সঞ্চালিত হতে পারে না। তো তাপ পরিচলন শুধুমাত্র তরল আর গ্যাসের মধ্যেই হয়। তারপর রয়েছে তাপ বিকিরণ। তাপ বিকিরণ কাকে বলে? যে পদ্ধতিতে তাপ কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে তাপ বিকিরণ বলে। উদাহরণ কি? সূর্য থেকে আসা তাপ এক ধরনের বিকিরণ। তো তাপ বিকিরণ কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, যে সকল কঠিন তরল গ্যাসীয় কোনো পদার্থের মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, তো সূর্য থেকে আসা তাপ মানে শূন্যর মাধ্যমে আর তাপ যে বিকিরণ করছে, সূর্য থেকে আসা তাপ এক ধরনের বিকিরণ। ঠিক আছে, সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে কোনো মাধ্যম ছাড়াই, এটা হচ্ছে তাপ বিকিরণ। এই যে তাপ পরিবহন পড়লাম, তো এই তাপ পরিবহন আবার 2 প্রকার হয়। একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে কুপরিবাহী। তো তাপের সুপরিবাহী পদার্থ কি না? যে সকল পদার্থের মধ্যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনে সক্ষম, যেমন কপার, অ্যালুমিনিয়াম, লোহা, পিতল, রূপা। ঠিক আছে, এইগুলো হচ্ছে তাপের সুপরিবাহী। এক স্থান থেকে মানে কি বলবো, তাপ সঞ্চালন সেটা কিন্তু ছড়িয়ে যায়। ঠিক আছে, এই সকল ধাতুর মধ্যে। আর তাপের কুপরিবাহী পদার্থ কোনগুলি? যে সকল পদার্থের মধ্যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনে অক্ষম বা খুব কম পরিবহন করে, যেমন কাঠ, রবার, কাঁচ, প্লাস্টিক, এগুলো হচ্ছে তাপের কুপরিবাহী। মানে গরম যেমন কাঠ আর লোহা অনেক ডিফারেন্স। ঠিক আছে, খুবই উত্তপ্ত হয়, আর কাঠ কি এত উত্তপ্ত হয়? তাপ পরিবহনে কম। কাঁচ এতটাই উত্তপ্ত হয় না, প্লাস্টিক। ঠিক আছে, মানে তাপ খুব কম পরিবহন করে। তো তাপীয় প্রসারণ 3 ধরনের। একটা হচ্ছে কঠিন পদার্থের, একটা হচ্ছে তরল পদার্থ, একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো কঠিন পদার্থের দেখব। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কোন পদার্থের তাপীয় প্রসারণ সব থেকে বেশি, মানে কঠিন পদার্থেরই। তো দেখো, পিতলের বেশি তাপীয় প্রসারণ, ঠিক আছে, লোহার থেকে। তো এই যে লোহা, পিতল, তামা, কপার, অ্যালুমিনিয়াম, রূপা, এগুলো কিন্তু সব ধাতুই তাপের সুপরিবাহী। কুপরিবাহী কিন্তু একটিও নয়। ঠিক আছে, যেমন লোহা, কপার, অ্যালুমিনিয়াম এক্সাম্পল বললাম। তো এখানে দেওয়া আছে এক্সাম্পলে, যেমন পিতল আর লোহা নর্মাল উষ্ণতায়, ঠিক আছে, ঠিকই আছে, সমান সমান। যখন উত্তপ্ত করা হচ্ছে লোহার পিতলকে, এটা হচ্ছে পিতল ইয়েলোটা, আর লোহাটা হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, তো উত্তপ্ত করার পর কি হচ্ছে? পিতল কিন্তু আয়তন প্রসারণ, মানে পিতলের যে প্রসারণ, তাপীয় প্রসারণের ফলে দেখো আয়তন, ক্ষেত্রফল সবই কিন্তু হচ্ছে। ঠিক আছে, অনেকটাই
বেড়ে যাচ্ছে, আর লোহার কিন্তু কম হচ্ছে পিতলের থেকে, সেটাই তুলনা করা হয়েছে। ঠিক আছে, আবার উত্তপ্ত থেকে যখন ঠান্ডা অবস্থা করা হচ্ছে শীতল, তখন দেখো পিতলের আকার একদম মানে তাপীয় প্রসারণ ছোট হয়ে যাচ্ছে লোহার থেকে। ঠিক আছে, এটা হচ্ছে লোহা, এটা পিতল। তো যার যত তাপীয় প্রসারণ বেশি, সেই পদার্থেরই আবার তাপীয় প্রসারণ কম, মানে উষ্ণতা বেশি করলে আবার উষ্ণতা কম করলে। ঠিক আছে, এটাই একটি এক্সাম্পল। তো এখানে উত্তপ্ত অবস্থায় পিতলের দৈর্ঘ্য প্রসারণ বেশি, আবার যখন শীতল দেখছি তখন পিতলের তাপীয় প্রসারণের ফলে দৈর্ঘ্য কম হচ্ছে। এবার দেখব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। ঠিক আছে, কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থটি দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তনে প্রসারিত হয়, একে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলে। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ 3 প্রকার: দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্য যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তো এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কীভাবে করা হয়, এখানে দেখো লেখা রয়েছে, সংজ্ঞা অনুসারে লেখা হয়। এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, লেন্থ মানে দৈর্ঘ্য যেহেতু, তাহলে L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। ঠিক আছে, এখানে T ডিগ্রি সেলসিয়াসে বলা হয়েছে, উষ্ণতা T ধরা হয়েছে, T মানে হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, T2 মাইনাস T1। তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইনভার্স। ডিগ্রি সেলসিয়াস -1 এই যে লেখা রয়েছে। ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট -1, কেলভিন -1। তো এই যে ইনভার্সগুলো রয়েছে, -1 মানে ইনভার্স, মাথায় যে -1 দেওয়া আছে সেগুলো ইনভার্স। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তাপীয় প্রসারণ যে রয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই তাপীয় প্রসারণের ক্ষেত্রে এটাই একক। ঠিক আছে, আলফা দিয়ে এখানে চিহ্নিত করা হয়েছে যেহেতু দৈর্ঘ্যের ক্ষেত্রে, তাই ডিগ্রি সেলসিয়াস -1, ডিগ্রি ফারেনহাইট -1, কেলভিন -1, মানে এগুলো সব ইনভার্সে আছে। ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। তো এখানে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখে রাখবে, কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে লোহা। ঠিক আছে, লোহাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে হিরে, ইনভার, লোহা আর রূপো। ঠিক আছে, চারটা খুবই ইম্পর্ট্যান্ট, চারটা বেশি ভালো করে দেখবে। তারপর রয়েছে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো এখানে যে সংজ্ঞা হিসেবে লেখা হয়, ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে এখানে ডিনোট করা হচ্ছে। তো বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T2। তো এটার মতনই। ঠিক আছে, আয়তন যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক একই। তারপর আয়তন প্রসারণ গুণাঙ্ক কি না, কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তনে আয়তন প্রসারণ হয়, সেই কঠিন পদার্থকে আয়তন প্রসারণ গুণাঙ্কই বলে। ঠিক আছে, আয়তনকে যে আয়তন প্রসারণ হয়, ঠিক আছে, তাকে আয়তন প্রসারণ বলে। এখানে তার গুণাঙ্ক, যে আয়তন প্রসারণ গুণাঙ্ক যে সংজ্ঞা অনুসারে লেখা হয় গামা হিসেবে। ঠিক আছে, গামা হিসেবে চিহ্নিত করা, এটা হচ্ছে গামা ইকুয়াল টু V2 মাইনাস V1, ভলিউম মানে আয়তন, আর V1 T2 মাইনাস T1। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে যেহেতু উষ্ণতা পরিমাপ করা হয়েছে আয়তন প্রসারণ গুণাঙ্কের, আয়তন প্রসারণ গুণাঙ্ক সে একই একক। আর এখানে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আলোচনা করলাম এককটা, ঠিক আছে, সে একই। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারাঙ্ক, আর তরলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রেও সে একই। ঠিক আছে, একই হবে, ইনভার্স, সবগুলো নিয়ে ইনভার্স হবে। ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ক্ষেত্র প্রসারণ ক্ষেত্রে ডিগ্রি ফারেনহাইট, কেলভিন ইনভার্স। তো এইগুলো সবগুলো নিয়ে। এবার হয়েছে তরলের প্রসারণ। ঠিক আছে, আগে আলোচনা করলাম কঠিন। তো কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তনে 3টি প্রসারণ হয়। ঠিক আছে, আর তরলের ক্ষেত্রে কিন্তু একটি হয়, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করলে তরল পদার্থের প্রসারণ হয়। এখানে তরলের কোনো দৈর্ঘ্যর প্রসারণ হয় না, কোনো ক্ষেত্রেরও প্রসারণ হয় না, শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। আর যে কঠিন পদার্থে যে দৈর্ঘ্য প্রসারণ
কঠিন পদার্থ যে দেখলাম সেখানে কিন্তু দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর আয়তন, মানে আকার আর আয়তন দুটো হয়। আর তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন হয়, আকারের কোনো প্রসারণ হয় না। ঠিক আছে, সেটাই আর কি। আকার বলতে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল যেটা। তো আমরা জানি জলের উষ্ণতা যত বাড়াবো তত জলের আয়তন বাড়বে কিন্তু ঘনত্ব কমবে। কিন্তু ব্যতিক্রম কি না, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত যখন বাড়ায় তখন আয়তন প্রসারণের পরিবর্তে সংকোচন হয়। ঠিক আছে, মানে আয়তন কমে যায় এবং ঘনত্ব বেড়ে যায়। এটা হচ্ছে ব্যতিক্রম 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন উষ্ণতা বাড়ায় তখন কী হয়, তখন এখানটা একটু ব্যতিক্রম, উষ্ণতা আয়তন কমে যায়, ঘনত্ব বেড়ে যায়। কিন্তু আমরা জানি উষ্ণতা বাড়লে জলের আয়তন বাড়ে আর ঘনত্ব কমে, আর এখানে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তারপর 4 ডিগ্রি পর থেকে আবার সেম হয়ে যাবে। তরলে নির্দিষ্ট আকার নেই বলে তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, ফলে পাত্র তরল উভয়ই প্রসারণ হয়। ঠিক আছে, তরলের প্রসারণ দুই প্রকার, একটা হচ্ছে আপাতন প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তো তরলের আপাতন প্রসারণ কি? তরলের আপাত প্রসারণ হচ্ছে কোনো পাত্রের মধ্যে তরলকে যখন উত্তপ্ত করা হচ্ছে সে পাত্রের প্রসারণকে বাদ দিয়ে শুধুমাত্র তরলের প্রসারণটাকে আমরা মানে মাপবো, সেই তরলের প্রসারণটাকে আমরা তরলের আপাত প্রসারণ বলছি। তরলের প্রকৃত প্রসারণ কি? কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলের আপাতন প্রসারণের সঙ্গে যুক্ত করলে যে প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলে। প্রকৃত প্রসারণ কি? তরলকে একটা পাত্রে নিলাম, ঠিক আছে, ওই পাত্রের প্রসারণ প্লাস তরলের প্রসারণকে যুক্ত করে যে প্রসারণ পাই তাকে প্রকৃত প্রসারণ বলছে। আর আপাত প্রসারণ হচ্ছে তরলকে এবং পাত্রকে নিয়ে যখন প্রসারণ করার হচ্ছে তখন তরলের পাত্রটিকে বাদ দিয়ে শুধুমাত্র তরলের প্রসারণটিকে আমরা আপাত বলছি। আর তরলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ হচ্ছে প্রকৃত প্রসারণ, আর শুধু তরলের প্রসারণটা হচ্ছে আপাত প্রসারণ। সেটাই আর কি, এখানে ছবিতে দেওয়া আছে। তো তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ, এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তো তরলের আপাতন প্রসারণ গুণাঙ্ক কি? কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তন যে আপাত প্রসারণ হয়, ঠিক আছে, প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তো কঠিনের আয়তন প্রসারণের মতোই এখানে তরলের আয়তন প্রসারণের যে সংজ্ঞা অনুসারে আমরা লিখি, ঠিক আছে, মানে গামা এ V2 মাইনাস V1 ব্র্যাকেটে T2 মাইনাস T1, ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা অনুসারে। আর এটা আপাত অনুসারে, ঠিক আছে, আপাত অনুসারে কি না, বিটা আলফা বিটা গামা এ, ঠিক আছে, এই গামা এ দিয়ে চিহ্নিত করা হচ্ছে কঠিনের আয়তন প্রসারণের মতোই। এবার রয়েছে তরলের প্রকৃত প্রসারণ। কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। একই রকমভাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সে কঠিনের আয়তন প্রসারণের মতোই, ঠিক আছে। তো এখানে কি গামা আর ইকুয়াল টু V2 মাইনাস V1 এখানে ব্র্যাকেটে T2 মাইনাস T, ঠিক আছে। তো ওদের এককগুলো সে একই হবে, তরল আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক একই হবে, ঠিক আছে। ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স আর কেলভিন ইনভার্স একই হবে। কঠিন গ্যাসীয়, কঠিন তরল গ্যাসীয় তিনটের ক্ষেত্রেই একক একই হবে, ঠিক আছে। কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলটির একটি নিজস্ব ধর্ম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোনো তরল পদার্থের, ঠিক আছে, তরল পদার্থটির নিজস্ব ধর্ম কি, আপাত প্রসারণ না প্রকৃত প্রসারণ? সেটা হবে প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ তরলটির নিজস্ব ধর্ম, ঠিক আছে, কোনো তরলের প্রসারণ গুণাঙ্ক। এবার রয়েছে গ্যাসের প্রসারণ। তো গ্যাসেরও কোনো আকার নেই, ঠিক আছে, গ্যাসের আয়তন আছে তরলের মতোই, তো গ্যাসেরও কোনো আকার আর আকৃতি নেই, শুধুমাত্র কঠিনেরই আছে, যেটা দৈর্ঘ্য, ক্ষেত্র আর আয়তন। আর তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন, গ্যাসের ক্ষেত্রে আয়তন। এই যে গ্যাসের পদার্থের আকার না থাকায় শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। তো এখানে কঠিন, তরল আর গ্যাসীয় এই তিনটি প্রসারণের মধ্যে কার প্রসারণ সব থেকে কম? সেটা হবে কঠিন পদার্থের সব থেকে তাপীয় প্রসারণ কম, ঠিক আছে। কঠিন, তরল আর গ্যাসীয় মধ্যে সব থেকে প্রসারণ হচ্ছে কঠিন পদার্থের।
আর যদি বলে কঠিন, তরল ও গ্যাসীয় এই তিনটির মধ্যে সব থেকে কার বেশি, তখন হবে গ্যাসীয় পদার্থে। গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। একে গামা পি দিয়ে প্রকাশ করা হয়। ওই কঠিনের যে আয়তন প্রসারণ আর তরলের আয়তন প্রসারণ আর গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কর সংজ্ঞা একই, ঠিক আছে। এখানে গামা পি, তো ভিটি মাইনাস ভি জিরো টি। আর যে একক, ঠিক আছে, একক সব ক্ষেত্রে একই। চার্লসের সূত্র থেকে কী হবে? ভিটি ইকুয়াল টু V01 প্লাস টি বাই 273, ঠিক আছে, এটা হবে। এরপর রয়েছে তাপের পরিবহন। তো তাপের পরিবহন একটু আগে আলোচনা করলাম, তাপের পরিবহন, পরিচলন আর বিকিরণ। তো সেটা এখানে তাপের পরিবহন সংজ্ঞাটা আছে, তাপ সঞ্চালন যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্তর থেকে শীতলতর স্থানের অণুগুলি কম্পনের মাধ্যমে, ঠিক আছে, কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয় কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না, তাকেই তাপের পরিবহন বলে। তো তাপের পরিবাহিত দুই প্রকার, একটু আগে আলোচনা করলাম, সুপরিবাহী, কুপরিবাহী। যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই পরিবাহিত হয় তা হচ্ছে তাপের সুপরিবাহী। যেসব পদার্থের মধ্যে তাপ সহজেই পরিবাহিত হয় না তাকে বলা হয় কুপরিবাহী, ঠিক আছে। তো সব ধাতুই সুপরিবাহী। আর তবে ধাতুর মধ্যে সব থেকে সুপরিবাহী ধাতু হচ্ছে, মানে যার পরিবাহিতা সব থেকে বেশি, সেটা হচ্ছে রূপো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সব থেকে সুপরিবাহী ধাতু কি? রূপো। আর গ্রাফাইট অধাতু হলো, কিন্তু অধাতু হচ্ছে সুপরিবাহী, ঠিক আছে। গ্রাফাইট অধাতু হলো তাপে সুপরিবাহী। বেশিরভাগ এই কাঁচ, কাগজ, কাঠ, বেশিরভাগ এগুলো অধাতু, এগুলো কুপরিবাহী। তো কঠিন পদার্থেই শুধুমাত্র তাপ পরিবাহিতা হয়, ঠিক আছে। তো পারদ বাদে সব তরল গ্যাসীয় পদার্থের পরিবাহিতা কম, ঠিক আছে। পারদটাই কিন্তু পরিবাহিতা বেশি থাকে তাপ পরিবাহিতার মধ্যে। তো এখানে তাপের পরিবাহিতার মধ্যে পরীক্ষা করা হয়েছে, ঠিক আছে, ছবির সাহায্যে। এটা হচ্ছে তামা, তারপর অ্যালুমিনিয়াম, তারপর লোহা। তো দেখতে পাচ্ছ সব একই পরিমাণে ফুটো করা আছে, ঠিক আছে। আর এখানে জল আছে, গরম জল এই বাক্সের মধ্যে, আর সমান ফুটো আছে, সমান আয়তন বিশিষ্ট দণ্ড নেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তামার পরিবাহিতা সব থেকে বেশি, তাই মোম যে প্রলেপ দেওয়া রয়েছে, ঠিক আছে, মোম কিসের একটা প্রলেপ দেওয়া রয়েছে মোমের, তো সেখানে দেখো তাড়াতাড়ি গলে যাচ্ছে। তারপর এটাতে একটু কম গলছে, তারপরে এটাতে একদম কম, তাহলে এর পরিবাহিতা বেশি। তো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? কোনো পদার্থের একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতাবস্থার পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। আর এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড, ঠিক আছে। এটা ইকুয়াল টু হবে ওয়াট পার, ঠিক আছে, মিটার পার কেলভিন। আচ্ছা, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক সংকেত কি? MLT, ঠিক আছে, MLT -3 থিটা -1। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক সংকেত MLT -3 থিটা -1। আর এই যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, এখানে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কে তাপমাত্রা দেওয়া আছে, বিভিন্ন পদার্থ এবং তাদের তাপমাত্রা, ঠিক আছে। তো আজকে 4 নম্বর চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ আলোচনা করলাম। পরের ভিডিওতে 5 নম্বর চ্যাপ্টার আলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। এই যে 5 নম্বর চ্যাপ্টার আলো, তো এই চ্যাপ্টার থেকে পরের ভিডিওতে আলোচনা হবে।